আচ্ছা দেখো, আমরা এবার গ্রুপ করব। ইনঅর্গানিকে আমাদের যে গ্রুপ 15 গ্রুপ আমাদের ছিল, 15, 16 এবং 8, 17, 18, এই যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা যে গ্রুপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ 15। গ্রুপ 15 মানে কে কে আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এই সমস্ত এলিমেন্টগুলো কি আছে না 15 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। তাহলে এদের জেনারেল তোমার হচ্ছে কি ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন যেমন হচ্ছে কি হিলিয়াম 2s2 2p3, নিয়ন 3s2 3p3, argon 3d10 4s2 4p3, krypton 4d10 5s2 5p3, xenon 4f14 5d10 6s2 6p3। এইটা হচ্ছে এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। এইবার প্রথম প্রশ্ন যে সাইজ কি হবে? একটা শ্রেণীর ওপর থেকে যত নিচের দিকে যাবে তত সাইজ কি হবে? বড় হবে। কিন্তু প্রশ্নটা একটা জায়গায় থেমে আছে, সেটা হচ্ছে যে নাইট্রোজেন থেকে আর্সেনিক পর্যন্ত পরমাণুর আকার যে হারে বৃদ্ধি পায়, অ্যান্টিমনি থেকে বিসমাথ পর্যন্ত পরমাণুর আকার সেই হারে বৃদ্ধি পায় না কেন? তার উত্তরটা হচ্ছে এইটা। তার উত্তরটা হচ্ছে এইটা যে এখানে এফ উপকক্ষ চলে আসছে, এফ উপকক্ষ রয়েছে। এফ উপকক্ষ থাকার ফলে কি হচ্ছে না এর আবরণী ক্ষমতার মানটা কম। তাহলে এর আবরণী ক্ষমতার মান কম হওয়ার ফলে তার সঙ্গে ডি রয়েছে, দুজনেরই আবরণী ক্ষমতার মান কম। তাহলে আবরণী ক্ষমতার মান যদি কম হয় তাহলে কার্যকরী নিউক্লিয় আধানের পরিমাণটা বেশি হয়। তাহলে কার্যকরী নিউক্লিয় আধানের পরিমাণ যদি বেশি হয় তারা কি করে? তারা হচ্ছে শেষ কক্ষের ইলেকট্রনগুলোকে প্রবলভাবে টানতে শুরু করে। যে কারণেই নাইট্রোজেন থেকে আর্সেনিক পর্যন্ত নতুন নতুন কক্ষ যোগ হওয়ার ফলে যে হারে পরমাণুর আকার বড় হচ্ছিল, আর্সেনিক থেকে তোমার এই অ্যান্টিমনি থেকে বিসমাথের পর্যন্ত পরমাণুর আকার সে হারে বাড়ে না। ঠিক সিমিলারলি আর একটা প্রশ্ন, আয়নীভবন বিভব। আয়নীভবন বিভবের সঙ্গে পরমাণুর ব্যাসার্ধের সম্পর্ক কেমন? না পরমাণুর ব্যাসার্ধ বাড়লে আয়নীভবন বিভবের মান কমে। স্বাভাবিক নিয়মে নাইট্রোজেন থেকে বিসমাথ পর্যন্ত আয়নীভবন বিভবের মান কমবে, কারণ পরমাণুর আকার বড় হয়। কিন্তু আবার সেই একই প্রশ্ন যে অ্যান্টিমনি থেকে বিসমাথ পর্যন্ত এদের আয়নীভবন বিভবের মান যতটা কমা উচিত ছিল ততটা কমে না। তার কারণ হচ্ছে এইটা যে বিসমাথ বললাম তার ক্ষেত্রে কি রয়েছে? এ উপকক্ষক এবং ডি উপকক্ষ, যাদের আবরণী ক্ষমতার মান কম। আবরণী ক্ষমতার মান কম হলে কার্যকরী নিউক্লিয় আধানের পরিমাণ কি হবে? বেশি হবে। তাহলে কার্যকরী নিউক্লিয় আধানের পরিমাণ বেশি হলে সে কি করবে? শেষ কক্ষের ইলেকট্রনগুলোকে প্রবলভাবে আকর্ষণ করবে। তাহলে যখন প্রবলভাবে আকর্ষণ করে রাখবে তখন কি হবে? তখন হচ্ছে গিয়ে এর বাইরে কক্ষ থেকে ইলেকট্রনকে বার করতে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে যেটা আমি ভেবেছিলাম যে উপর থেকে নিচের দিকে গেলে স্বাভাবিক নিয়মে ক্রমাগত আয়নীভবন বিভব কমেছে ঠিক কথা, কিন্তু রেগুলার প্যাটার্নে হচ্ছে না। এটা একটা প্রশ্ন। নেক্সট, এবার বলছে এই যে মৌলগুলো রয়েছে নাইট্রোজেন থেকে বিসমাথ পর্যন্ত, এদের যে হাইড্রাইড, এদের হাইড্রাইডের চরিত্র, ধরো NH3, PH3, ASH3, SBH3, BiH3, এই যে হাইড্রাইডগুলো, তাদের আমি কোন কোন চরিত্রগুলোকে ব্যাখ্যা করব?
এক নম্বর হচ্ছে ক্ষার ধর্ম। ইন্টারেস্টিং কেস, এদের প্রত্যেক কেন্দ্রীয় পরমাণুর মাথায় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান। তাহলে লুইস তত্ত্ব অনুযায়ী এরা সবাই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করতে পারে এবং ক্ষার হিসেবে আচরণ করে। তাহলে যারা যত দ্রুত নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ডোনেট করতে পারবে, দিতে পারবে অন্যকে, তারা তত বেশি ক্ষার ধর্মী হবে। এখন তাহলে ক্ষারকীয়তার ক্রম বলতে গেলে আমি পাবো কোনটা? NH3 greater than PH3 greater than ASH3 greater than SBH3 greater than BIH3, রাইট? কেন না, একটা শ্রেণীর ওপর থেকে নিচের দিকে গেলে কি হয় না, ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকে। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি নিশ্চিতভাবে সবচেয়ে বেশি। তা যখন এর ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি হবে তখন কি করছে? তখন বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের কাছে টানছে। বন্ধনের ইলেকট্রন জোড়কে টানার ফলে ইলেকট্রন ঘনত্ব ভীষণ রকমভাবে বেড়ে যাচ্ছে এবং অপরকে দান করার প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে। তাহলে অপরকে যদি দান করার প্রবণতা বেড়ে যায় তাহলে কি হবে? স্বাভাবিক নিয়মেই ক্ষারকীয়তা বাড়বে। এইবার এর ইলেকট্রোনেগেটিভিটি বেশির জন্য বন্ধন ইলেকট্রন জোড়গুলোকে কাছে টেনে নিচ্ছে বলে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, যার জন্যই অপরকে দান করার প্রবণতা বেড়ে যাচ্ছে। সেই কারণে ক্ষারকীয়তার ক্রম হলো এইটা। নেক্সট বলছে বিজারণ ধর্মের ক্রম। বিজারণ ধর্ম মানে কি? যে অন্যকে বিজারিত করে। তাহলে সবাই তো হাইড্রাইট, তাহলে কিভাবে বিজারণ করবে? না হাইড্রোজেন সাপ্লাই করে বিজারণ করবে। তাহলে যাদের হাইড্রোজেন সাপ্লাই করার প্রবণতা বেশি তার বিজারণ ধর্ম বেশি। এখান থেকে এই কম্পাউন্ডগুলোর ভেতরে হাইড্রোজেন সাপ্লাইটা হবে কি করে? না কেন্দ্রীয় পরমাণু এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা রয়েছে, বন্ডটা ভেঙে সাপ্লাই করবে। তাহলে যেখানে বন্ড ডিস্টেন্সটা বেশি হবে তাহলে তাদের ভেঙে হাইড্রোজেন সাপ্লাই করার পরিমাণটা কি বেশি হবে। তাহলে কি হচ্ছে, যেমন এন এর সঙ্গে এইচ এর যে বন্ড ডিস্টেন্স, বিআই এর সঙ্গে এইচ এই বন্ড ডিস্টেন্স কি অনেক বেশি। বন্ড ডিস্টেন্স বেশি হওয়ার জন্য বন্ধন ভাঙন শক্তি অনেক কমে গেছে। বন্ধন ভাঙন শক্তি কমে যাওয়ার জন্য এ খুব সহজেই ভেঙে হাইড্রোজেন অন্যকে সরবরাহ করতে পারবে এবং অন্যকে বিজারিত করতে পারবে। যার জন্য স্বাভাবিক তাপমাত্রাতে BiH3 হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি বিজারক হবে। আর অ্যামোনিয়া নিশ্চিতভাবেই সাধারণ তাপমাত্রায় বিজারক হিসেবে কাজ করে না, কারণ এদের বন্ড ডিস্টেন্সটা অনেকটা ছোট, ভাঙতে চায় না। ওই জন্য উচ্চ তাপমাত্রায় এরা বিজারক হিসেবে কাজ করবে। তাহলে বিজারণ ধর্মের ক্রমটা কেমন হলো? বিজারণ ধর্মের ক্রমটা হচ্ছে এইটা, BiH3 greater than SBH3 ASH3 greater than PH3 greater than NH3। এটা যে বিজারণ ধর্মের ক্রম। এরপরে বলছে তাপীয় স্থায়িত্ব। তাপীয় স্থায়িত্ব মানে তাপ দিলে যারা সহজে ভাঙে না, যারা ভাঙে না আমি বলবো তাদের তাপীয় স্থায়িত্ব বেশি। তা এই খানিক আগে এই যে কথাটা বললাম বিজারণ ধর্মের ক্রম, তাদের হাইড্রোজেন সরবরাহ করেছিল তো, তাহলে তাপ দিলে যারা তাড়াতাড়ি হাইড্রোজেন সরবরাহ করবে তাহলে আমি কি বলবো তাদের হচ্ছে গিয়ে তাপীয় স্থায়িত্ব কম। তাহলে সেই দিক দিয়ে দেখতে গেলে তাপীয় স্থায়িত্বের ক্রম, তাপীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি হচ্ছে কোনটা? NH3 PH3 ASH3 SBH3 BiH3। এটা হচ্ছে তাপীয় স্থায়িত্বের ক্রম, রাইট? বেশ, এরপরে দেখো এটা হলো তাপীয় স্থায়িত্বের ক্রম। এরপরে বলছে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক নির্ভর করছে কিসের ওপর? অণুর সমাবেশের ওপর। আমি জানি না আণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যান ডার ওয়াল জাতীয় আকর্ষণ বলের মান বাড়ে। তাহলে ভ্যান ডার ওয়াল জাতীয় আকর্ষণ কি? না ক্ষণস্থায়ী একটা তড়িৎ আকর্ষণ জাতীয় বন্ধন।
তাহলে ভ্যান্ডারওয়াল জাতীয় আকর্ষণ বল বাড়লে অণু সমাবেশ বাড়বে আর গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বাড়বে। তাহলে স্বাভাবিক নিয়মে BiH3 আণবিক গুরুত্ব সবচেয়ে বেশি, অণুর সাইজ অনেক বড়, যার জন্য এর গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। তারপরে SbH3, কিন্তু তারপরে একটা ঘটনা ঘটে, তারপরে চলে আসে কিন্তু অ্যামোনিয়া। কেন? কারণ অ্যামোনিয়ার অণুগুলোর মধ্যে, তার মানে এদের অ্যাকচুয়ালি স্ফুটনাঙ্কের ক্রমটা হচ্ছে BiH3 গ্রেটার দ্যান SbH3 গ্রেটার দ্যান অ্যামোনিয়া গ্রেটার দ্যান ASH3 গ্রেটার দ্যান BiH3। মাঝখানে অ্যামোনিয়াটা ঢুকে গেল কেন? না, অ্যামোনিয়ার মধ্যে অণু সমাবেশ হয় ডিউ টু হাইড্রোজেন বন্ডিং। কারণ এই যে N এর সঙ্গে H এর বন্ড থাকার জন্য পরবর্তী অণু N এর সঙ্গে এই যে বন্ডগুলো রয়েছে, এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং দ্বারা অণু সমাবেশ ঘটে। হাইড্রোজেন বন্ডিং দ্বারা অণু সমাবেশ ঘটার জন্য এদের তোমার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কটা কি হবে, মানে আর্সেন বা ফসফেটের চেয়ে বেশি হবে। নেক্সট, দ্রাব্যতা। জলের দ্রাব্যতা। জলের দ্রাব্যতা বলতে অ্যামোনিয়া জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করে বলে ওর দ্রাব্যতা রয়েছে, বাকিগুলো জলে অদ্রাব্য। এরপরে বলছে স্পেসিফিক্যালি নাইট্রোজেন এবং ফসফরাস। নাইট্রোজেন NCl3 তৈরি করে, কিন্তু NCl5 করে না। whereas PCl3ও তৈরি করে, PCl5ও তৈরি করে। কেন? কেনর কারণটা হচ্ছে এইটা যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 2s2p3, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস 3d0, অর্থাৎ ফসফরাসের 0d উপকক্ষ রয়েছে, তার মধ্যে 0 কক্ষকগুলো রয়েছে, 0d কক্ষক রয়েছে। তাকে কি হয়েছে না, এর ক্ষেত্রে 3s এর যে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রন থেকে একটা জাম্প করে 0d কক্ষকে চলে যাবে। ধরো এখানে হচ্ছে 3s এ দুটো আছে, p-তে 3টে রয়েছে একক ইলেকট্রন, আর d একদম ফাঁকা রয়েছে। তখন এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে চলে গেল। যখন জাম্প করে চলে গেল, তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন কটা হয়ে গেল? 5টা। তাহলে 5টা অযুগ্ম ইলেকট্রন 5টা ক্লোরিনের সঙ্গে সমযোজী বন্ধন সে তৈরি করতেই পারে, যার জন্য এরা PCl5 তৈরি করে। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়েছে? তার তো 0d কক্ষক নেই, 2 নম্বর কক্ষে গিয়ে শেষ হয়ে গেছে, 0d কক্ষক নেই। তাহলে 2s থেকে একটা ইলেকট্রন জাম্প করে তো ডিতে যেতে পারবে না। ডিতে যেতে না পারলে কি হবে? অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নিশ্চিত 5টা হবে না, যার জন্যই NCl5 তৈরি হয় না। এইবার একটা ইন্টারেস্টিং প্রশ্ন বলছে, NCl3 জল দ্বারা আদ্র বিশ্লেষিত হয়, আদ্র বিশ্লেষণের ধরনটা একরকম বা প্রোডাক্টগুলো তৈরি হয় আরেক রকম। PCl3 সেও আদ্র বিশ্লেষিত হয়, কিন্তু তার ক্ষেত্রে প্রোডাক্টটা তৈরি হয় অন্য ধরনের। কিরকম না, নাইট্রোজেনে কোনো 0d কক্ষক নাই, সুতরাং জলের মতন যারা নিউক্লিওফাইল, অক্সিজেনের মাথায় অবস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রবেশ করাবে 0 কক্ষক থাকলে তবে তো প্রবেশ করাবে। নাইট্রোজেনে তো 0 কক্ষক নেই, তাহলে ক্লোরিনের ফাঁকা ডি কক্ষক রয়েছে, যার জন্য জল এক্ষেত্রে আক্রমণ করবে কোন জায়গাটায়? এইখানটায়। এইখানটায় এইখানটায় আক্রমণ করবে। এরপরে কি হচ্ছে না, এইটা এখান দিয়ে ভেঙে গিয়ে ClOH করছে, এখান থেকে ভেঙে ClOH করছে,
এখান থেকে ভেঙে ClOH করছে, তাহলে আলটিমেটলি কি তৈরি করছে না অ্যামোনিয়া তৈরি করছে +3 ClOH, তিনটে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করছে। এটা হচ্ছে এক অণু অ্যামোনিয়া তৈরি করছে এবং 3 অণু হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করছে। এরপরে কি, এরপরে যদি PCl3 সঙ্গে যদি রিঅ্যাকশন করে তখন কি তৈরি করে, তখন মোড অফ অ্যাটাচমেন্ট আলাদা হয়, কারণ ওখানে ফসফরাসের ভ্যাকেন্ট ডিতে জল তার লোন পেয়ারটা, অক্সিজেনের মাত্রায় অবস্থিত লোন পেয়ারটাকে প্রবেশ করায়, যার ফলে প্রোডাক্টটা একটু পাল্টায়। প্রশ্ন হচ্ছে কেন, এখানেও তো ক্লোরিন ছিল, তার তো ভ্যাকেন্ট ডি ছিল, তাহলে ক্লোরিনে না গিয়ে কেন পিতে গেল না, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য পি এবং Cl বন্ধন থেকে ইলেকট্রন বেশি টেনে নিল, যার ফলে ইলেকট্রন গ্রিডি সেন্টার বা ইলেকট্রন আকর্ষী কেন্দ্রে পরিণত করলো কাকে, পি কে, এবং ওর ভ্যাকেন্ট ডি রয়েছে, ন্যাচারালি ভ্যাকেন্ট ডি কে পেয়ে গেছে, আবার ইলেকট্রন গ্রিডি সেন্টার হয়ে গিয়েছে, যার জন্যই আক্রমণটা করবে কোথায় না পিতে আক্রমণটা করবে। Here it is. দেখি হবে না, এখানে HCl তাড়াবে, এখানে HCl তাড়াবে, এখানে HCl তাড়াবে, তাহলে কি তৈরি হয়ে গেল, H3PO3 +3HCl। এটা হয়ে গেল। এরপরে দেখো অক্সিডেশন স্টেট বা জারণ স্তর নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে জারণ স্তর নিয়ে কথা বলতে গেলে সবচেয়ে প্রথম যে কথাটা মনে আসবে সেটা হচ্ছে, ধরো ফসফরাসের +3+5 স্টেট পেতে পারি, নাইট্রোজেনও +3+5 স্টেট পেতে পারি, কিন্তু মজার ব্যাপার হলো বিসমাতের +5 স্টেট আনস্টেবল, বা আমি বলতে পারি BiCl5 পাওয়া যায় না অথচ BiCl3 পাওয়া যায়। ওয়াই? তার মানে বিসমাতের +5 স্টেটটা আনস্টেবল, কিন্তু স্টেবল কোনটা, স্টেবল হচ্ছে Bi+3। কেন, কারণটা বললাম, এর ইলেকট্রন বিন্যাসে কি ছিল, 4f14 5d10 6s2 6p3, যেহেতু এফ উপকক্ষ এবং ডি উপকক্ষ, বিশেষ করে এফ উপকক্ষের আবরণী ক্ষমতা সবচেয়ে কম হওয়ার জন্য কার্যকরী নিউক্লিয় আধানের মান সবচেয়ে বেশি, তার ফলে করে কি না, এদের নিউক্লিয়াস এই যে 6s এর ইলেকট্রন দুটোকে প্রবলভাবে আকর্ষণ করে রাখে, কেমিক্যালি ইনার্ট করে দেয়, ওকে বেরোতে দেয় না। ঘটনাটাকে বলা হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় জোর প্রভাব। এই কারণেই 6s এর ইলেকট্রন দুটো বেরোয় না। তাহলে বেরোয় কোনটা, পি এর 3টে বেরোয়, যার জন্য +3 স্টেট হয়। কোনো কারণে যদি +5 হয়েও গিয়ে থাকে, দ্যাট ইজ আনস্টেবল, যার জন্য সে সঙ্গে সঙ্গে করবেই, কোথাও থেকে দুটো ইলেকট্রনকে কালেক্ট করে নেবে, কালেক্ট করে নিয়ে 6 এর s এর দুটো ভর্তি করে দেবে, তাহলে এখানে এর স্টেবল অক্সিডেশন স্টেট হয়ে যাবে কত, +5 হয়ে +3 হয়ে যাবে। নেক্সট, ধরো ফসফরাসের যে হ্যালাইডগুলোর ক্যারেক্টার, মানে লুইস অ্যাসিড হিসেবে, লুইস অ্যাসিড কারা, যারা নিঃসঙ্গ ইলেকট্রন জোর নিতে পারে। তাহলে আমি যদি PF3 বলি, তাহলে PF3 ক্লোরিনের কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, যার জন্য কি করছে, PF বন্ধন থেকে বেশি পরিমাণে ইলেকট্রন জোরকে টেনে নিচ্ছে, যার জন্য কি হচ্ছে, এই পিটা কি করছে না, বেশি পরিমাণে খালি হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, ওরা নিঃসঙ্গ ইলেকট্রন জোর বেশি গ্রহণ করার অবস্থায় থাকছে, যার জন্য PF3 সবচেয়ে বেশি লুইস অ্যাসিড, তারপরে PCl3, তারপরে PBr3, তারপরে হচ্ছে গিয়ে PI3 লুইস অ্যাসিড হিসেবে আচরণ করছে।
এরপরে যে জিনিসটা রয়েছে এবার হচ্ছে আমার ইন্ডিভিজুয়ালি, এবার একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে গিয়ে ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্মটা কি না, একই মৌলের পরমাণুগুলো পরস্পর যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল তৈরি করার যে ধর্ম, সেই ধর্মটাকে বলা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। আর এই ধর্মটা মূলত নির্ভর করে কিসের ওপর না, ধ্রুবায়ন শক্তির ওপর। ধ্রুবায়ন শক্তি মানে কি, ধ্রুবায়ন শক্তি মানে হচ্ছে ই বাই আর, অর্থাৎ আধান বাই ব্যাসার্ধ। তাহলে যাদের ধ্রুবায়ন শক্তির মান যত বেশি হবে তাদের ক্যাটিনেশন ধর্মটা কি হবে, তত বেশি হবে। তার মানে বোঝা গেল এইটা, যাদের সাইজ যত ছোট হবে তাদের ধ্রুবায়ন শক্তির মান তত বেশি হবে, তারপরে তাদের ক্যাটিনেশন ধর্মটা বেশি হবে। তাহলে আমি যদি প্রশ্ন করি নাইট্রোজেন এবং ফসফরাস এদের মধ্যে কার ক্যাটিনেশন ধর্ম বেশি, তখনই সমস্যা। নাইট্রোজেন তো N2 হয় ম্যাক্সিমাম, ফসফরাসের কি হয় P4, তাহলে তাহলে ক্যাটিনেশন ধর্মটা কার বেশি হয়ে গেল, ফসফরাসের। তাহলে প্রশ্নটা আমি এরকম করতে পারি যে নাইট্রোজেনের চেয়ে ফসফরাসের ক্যাটিনেশন ধর্মটা হচ্ছে বেশি, নাইট্রোজেনের কম। কেন কম? নাইট্রোজেনের কম হওয়ার পেছনে মূল কারণটা হলো এইটা, কারণটা হলো এইটা যে নাইট্রোজেন সাইজটা ছোট হওয়ার জন্য এই যে দুটো লোন পেয়ার রয়েছে, এই দুটো লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ বলটা কি হয়, বেশি হয়। বিকর্ষণ বল বেশি হয় বলে এরা বন্ডটা স্টেবিলিটিটা একটু কম পায়, যার জন্য এরা পরপর নাইট্রোজেনগুলো কাছাকাছি এরকম লোন পেয়ারকে রাখতে চায় না বলে ওরা দীর্ঘ শৃঙ্খল তৈরি করতে পারে না। অথচ ফসফরাসের ক্ষেত্রে কি হবে, লোন পেয়ারটা আছে কোথায়, সে ধরো 3s এ রয়েছে, তাহলে 3s এ যদি থাকে তার সাইজটা কি অনেক বড়, সেখানে বিকর্ষণ বলটা কি অনেক কম, আবার দুটোর মধ্যবর্তী দূরত্বও বেশি, যার জন্য কি হয়ে যাচ্ছে, ফসফরাসের স্টেবিলিটিটা কি হবে, বেশি হবে। এই কারণে ফসফরাসের ক্যাটিনেশন ধর্মটা হচ্ছে বেশি। এবার স্পেসিফিক করতে হবে মৌলগুলো, নাইট্রোজেন তার যে অক্সাইড হাইড্রাইড যা আছে তাদের তাদের অ্যাসিডগুলো সেগুলো পড়তে হবে। ফসফরাস তাদের ক্ষেত্রেও মৌলগুলোর ক্যারেক্টার পড়তে হবে এবং তাদের যৌগগুলোর ক্যারেক্টার পড়তে হবে। তা প্রথমে আমি বলি নাইট্রোজেন, অ্যাজোট গ্যাস নাইট্রোজেন। প্রথমে বলছে এটা নিষ্ক্রিয় হিসেবে কাজ করে। কেন নিষ্ক্রিয় হিসেবে কাজ করবে, কেন তুমি বলবে, কেন এর মধ্যে কি রয়েছে, লোন পেয়ার রয়েছে, তার জন্য তো অ্যাক্টিভিটি তো বেশি হওয়া উচিত। কিন্তু মূল ব্যাপার হচ্ছে এই যে দুটো নাইট্রোজেন, এই দুটো নাইট্রোজেন এদের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। তার কারণটা কি, এমনিতে ইলেকট্রোনেগেটিভ, তার উপর এরা এসপি হাইব্রিডাইজ, অর্থাৎ এখানে এস চরিত্র অনেক বেশি হয়ে গেছে, যার জন্য ইলেকট্রোনেগেটিভিটি আরো বাড়িয়ে দিয়েছে। তারপরে হচ্ছে কি এই লোন পেয়ারগুলোকে এরা নিজেদের দিকে বেশি করে আকর্ষণ করে রেখে দিয়েছে। তা যখন লোন পেয়ারগুলোকে আকর্ষণ করে রেখে দিয়েছে তাহলে অন্যকে দান করার প্রবণতা কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে রিঅ্যাক্টিভিটি অটোমেটিক্যালি কমে যাবে, যার জন্য ওরা হচ্ছে গিয়ে নিষ্ক্রিয় মৌলের ন্যায় আচরণ করে। তার নাইট্রোজেনের হচ্ছে জেনারেল মেথড অফ প্রিপারেশন, কি কি থেকে তৈরি করা হয়, সব রিঅ্যাকশন জানার দরকার। মেন যেগুলো হচ্ছে ধরো আমি প্রশ্ন করি যে অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে যদি হিট করা হয়, এই হিট করলে কি তৈরি হবে, নাইট্রোজেন সবুজ রঙের ক্রোমিক অক্সাইড প্লাস জলীয় বাষ্প তৈরি হবে। এটা আমরা কি করি, এটা সাধারণত আগ্নেয়গিরি অগ্নুৎপাত কেমন করে হয় বাচ্চাদের শেখানোর জন্য আমরা এই রিয়াকশনটাকে আমরা দেখাই। কিরকম করি না, অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে ওই পর্বতের মতন চুর করে দিলাম, পাহাড়ের মতন, তার মাথায় একটা কাগজকে রোল করে ওর মাথায় সেই পোলতে হিসেবে রেখে দিলাম, দিয়ে অ্যালকোহলে ডুবিয়ে দিয়ে তাতে একটু আগুন ধরিয়ে দিলাম, আগুন ধরিয়ে দেওয়ার পর দেখবো পুরো আগ্নেয়গিরি যেমন হচ্ছে গিয়ে অগ্নুৎপাত হয় সেরকমভাবে ওরা এই রিয়াকশনটা দেখাচ্ছে, সবুজ রঙের ক্রোমিক অক্সাইডও তৈরি হচ্ছে। তারপর বলছে বেরিয়াম অ্যাজাইডকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে BaN3O2, বেরিয়াম অ্যাজাইডকে উত্তপ্ত করলে হিট দিলে কি হবে, হিট দিলে বেরিয়াম হবে প্লাস নাইট্রোজেন গ্যাস বেরোবে। আরেকটা কি আছে, আরেকটা বলছে অ্যামোনিয়াম নাইট্রাইট, যেটা হচ্ছে NH4NO2,
অ্যামোনিয়াম নাইট্রাইটকে যদি আমি হিট দিই তাহলে কি হবে না নাইট্রোজেন প্লাস জলীয় বাষ্প তৈরি হবে। এখন এইখানে ডাইরেক্টলি অ্যামোনিয়াম নাইট্রাইটকে হিট দেওয়া হয় না। কেন হয় না? না এই বিক্রিয়াটা এত মানে দ্রুত গতিতে হয় যে এখানে বিস্ফোরণ ঘটতে পারে, যার জন্য বিক্রিয়াটাকে আমাকে পিছিয়ে নিই। কেমন করে নিই না প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইট এটাকে একসঙ্গে মিশিয়ে নিলে প্রথমে হিট করলে ওরা তৈরি করবে অ্যামোনিয়াম নাইট্রাইট। তাহলে ধীরে ধীরে অল্প অল্প তৈরি হবে, যেটা ভেঙে গিয়ে এই নাইট্রোজেন আর জলীয় বাষ্প তৈরি করবে। এই কারণে আমরা হচ্ছে গিয়ে রিয়াকশনটাকে এইখান থেকে এটা করি। এইবার একটা জিনিস মনে রাখতে হবে, যেটাকে বলা হচ্ছে সক্রিয় নাইট্রোজেন বা অ্যাক্টিভ নাইট্রোজেন। অ্যাক্টিভ নাইট্রোজেনটা কি বলছে? খুব কম চাপে নাইট্রোজেন গ্যাসটাকে যখন তার মধ্যে হাই ভোল্টেজ দেওয়া হবে, যখন কারেন্টটাকে অফ করে দেবো তখন দেখবো একটা হালকা একটা আভা বেরোচ্ছে, একটা গ্লো বেরোচ্ছে। এই গ্লোটা বেরোচ্ছে কার জন্য বেরোচ্ছে, কেন বেরোচ্ছে, আর এই গ্লোটা যে বার করছে কে? এই গ্লোটা যে বার করছে তাকে বলা হচ্ছে অ্যাক্টিভ নাইট্রোজেন। কি হয়েছে ব্যাপারটা না একটা বায়ুশূন্য পাত্রের মধ্যে নাইট্রোজেনটা ঢুকিয়ে দিলাম, মানে বায়ু সরিয়ে দিয়ে জাস্ট নাইট্রোজেন গ্যাসকে রেখেছি, দুটো তড়িৎদ্বার ঢুকিয়েছি, তার মধ্যে আমি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, দিয়ে সুইচটা অফ করে দিচ্ছি, দিয়ে একটা গ্লো বেরোচ্ছে। তো ওই যে গ্লোটা বার করে তাকে বলে অ্যাক্টিভ নাইট্রোজেন। মূলত বিষয়টা হয় কি নাইট্রোজেনটা ভেঙে গিয়ে নাইট্রোজেন অ্যাটমে পরিণত হয়। তাহলে যখন এরা ভেঙে গিয়ে নাইট্রোজেন অ্যাটমে পরিণত হয়ে গেল তখন কি হলো না এরা হচ্ছে এনার্জাইজড হয়ে গেছে, প্রত্যেকেই এনার্জাইজড হয়ে রয়েছে, উত্তপ্ত অবস্থায় রয়েছে, উত্তেজিত অবস্থায় রয়েছে। গ্লোটা বার করছে কেন না এইবার পুনরায় ওরা পরপর যুক্ত হয়ে আবার নাইট্রোজেন তৈরি করছে। যখন নাইট্রোজেন তৈরি করছে তখন এক্সট্রা এনার্জিটাকে গ্লো হিসেবে বার করছে, অতিরিক্ত এনার্জিটাকে গ্লো হিসেবে বার করে দিচ্ছে। তা এই যে নাইট্রোজেনটা যেটা তৈরি হলো বিদ্যুৎ স্ফুলিঙ্গ পাঠানোর পর, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ নাইট্রোজেন। এ কি করে? এ হচ্ছে কি এতটাই রিঅ্যাক্টিভ, তুমি অ্যাসিটিলিন গ্যাসকে যদি রাখো অ্যাক্টিভ নাইট্রোজেনে, এখানে সায়ানোজেন গ্যাস তৈরি করবে। এতটাই ওরা হচ্ছে গিয়ে রিঅ্যাক্টিভ, হাইড্রোজেন তাড়িয়ে দিয়ে সেখানে সায়ানোজেন তৈরি করবে, এতটাই রিঅ্যাক্টিভ। এবার নাইট্রোজেনের রিঅ্যাকশন সেরকম কিছু নেই কোন। মূলত আমি কতগুলো বলছি, ধরো তপ্ত অবস্থায় ক্যালসিয়ামের সঙ্গে যদি নাইট্রোজেন রিয়াকশন করে তাহলে তৈরি করবে ক্যালসিয়াম নাইট্রাইট যৌগ তৈরি করে Ca3N2। যদি ম্যাগনেসিয়ামের সঙ্গে করে তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রাইট করবে। অ্যালুমিনিয়ামের সঙ্গে যদি করে অ্যালুমিনিয়াম নাইট্রাইট করবে। আর এখানে একটা প্রশ্ন আসে, নাইট্রোলিন কি? নাইট্রোলিন হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি নাইট্রোজেন গ্যাস পাঠানো হয় তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের একটা ধূসর বর্ণের মিশ্রণ পাওয়া যায়। এই ধূসর বর্ণের মিশ্রণটাকে বলা হচ্ছে তোমার নাইট্রোলিন। এই নাইট্রোলিন কি হিসেবে কাজ করে না জমিতে সার হিসেবে কাজ করে। আর সবচেয়ে মজার কথা কি, এই যে নাইট্রাইট যৌগ বা সায়ানামাইড যৌগ তৈরি হলো, তারা জল দ্বারা আদ্র বিশ্লেষিত কি তৈরি করে? অ্যামোনিয়া তৈরি করে। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলি, ক্যালসিয়াম নাইট্রাইট, এইসব নাইট্রাইট গুলো অ্যামোনিয়া তৈরি করে। কিরকম? সিমিলারলি ম্যাগনেসিয়াম নাইট্রাইটও তাই করে, অ্যালুমিনিয়াম নাইট্রাইটও তাই করে, আর ক্যালসিয়াম সায়ানামাইড সেও করে। সেও অ্যামোনিয়া তৈরি করে। তাহলে এইভাবে এরা অ্যামোনিয়া তৈরি করছে।